কেরালা বেড়াতে যাচ্ছি এই কথাটা শুনলে সবার মনে যে ছবিটা প্রথমেই ভেসে ওঠে ভেমনাদ লেকের হাউসবোটে চড়ে পুরো একটা দিন কিংবা একটা রাত কাটানো, সূর্যোদয় থেকে সূর্যাস্ত ভেসে বেড়ানো ভারতের দীর্ঘতম লেকে। বেড়ানো সূত্র ধরেই এর আগে বার দুয়ে কেরালা এসেছি, কিন্তু এমন অভিজ্ঞতা আগে কোনোদিনই হয়নি। সেই অভিজ্ঞতাই আজ শোনাচ্ছি 27 ডিসেম্বরের সকালে কেরালার কোভালম থেকে, গন্তব্য আলেপ্পি। সব দর্শক বন্ধুকে সুপ্রভাত। আজ 27 ডিসেম্বর 2025। গতকাল অর্থাৎ 26 ডিসেম্বর 2025 থেকে আমাদের কেরালা সিরিজ স্টার্ট হয়ে গিয়েছে এবং প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে কলকাতা থেকে এসে পৌঁছেছিলাম এই ত্রিবান্দাম বা তিরুবনন্তপুরম, যেখান থেকে আমাদের কেরালার প্রোগ্রাম শুরু হবে। গতকাল রাতে আপনাদেরকে বলছিলাম যে একদম সমুদ্রের খুব কাছে আমরা রয়েছি, তো সবাই সমুদ্রে সকালবেলায় স্নান টান করছে, তারপরে ওখানে আবার অনেকে কায়াকিং করছে। আর এই হোটেলেও পুল রয়েছে, এখানেও সকালবেলায় জলে আর কি সবাই ঝাপাঝাপি করছিল। পরশু দিনও হয়তো রাত্রেবেলায় ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলাম, কম্বলের মধ্যে শুয়েছি রুম হিটার চালিয়ে। গতকাল রাত্রে আবার এসি চালাতে হয়েছে, সঞ্জিতদার গরম লাগছিল, সঞ্জিতদা এসি চালিয়ে দিয়েছে। তো এই যে হঠাৎ করে শরীরে একটা পরিবর্তন, ঠান্ডা গরম, তার জন্য না চেহারাটা কীরকম একটু ম্যার মেরে হয়ে গিয়েছে। সঞ্জিত, তুমি চা খাওনি? হ্যাঁ, সকালবেলায় ওনারা বেডটি দিয়েছিল 2টো করে বিস্কুট আর এক কাপ হচ্ছে রচা। এটা ওরা সকাল 8টার দিকে দিয়ে দিয়েছিল, তখন তো ঘুমোচ্ছিলাম। তারপরে আমি নিজেই আর কি চা করে নিলাম, 1 কাপ গরম গরম লাল চা, যাকে বলে চায়ের পাতা ভেজানো জল। আর সেই সঙ্গে ওই 1টা বা 1.5খানা সুগার ফ্রি বিস্কুট, ভেঙে গেছে বিস্কুটগুলো ব্যাগের চাপে। আর হচ্ছে আমাদের হাতে ভাজা মুড়ি, এটা কিন্তু এমনি কোনো কোম্পানির মুড়ি নয়, হাতে ভাজা মুড়ি, একটু লবণ লবণ খেতে। এবং আজকের যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী আমরা এখান থেকে যাব হচ্ছে আলেপ্পি, যেখানে আমরা হাউস বোটে গিয়ে থাকবো। প্রথমে প্ল্যান ছিল যে সকালবেলা বেরিয়ে ভারকালা বিচটা দেখে তারপরে আমরা পৌঁছাবো হচ্ছে আলেপ্পি। কিন্তু অনেকের বক্তব্য, এখানে যেহেতু সবাই আছে তো অনেকের বক্তব্য যে না, আমরা ভারকালা দেখবই না, আমরা আজকে দেখবো হচ্ছে কোভালম বিচ, যেহেতু গতকালকে দেখতে পাইনি। তো সকালবেলা উঠে অনেকে কোভালম বিচ দেখতে গিয়েছে। আমি এটা খেয়ে একটু ব্রেকফাস্টটা দেখিয়ে রেডি হয়ে স্নান টান করে তারপরে বেরোবো। এবং আজকের পুরো গল্পটাই থাকবে হচ্ছে কেরালার আলেপ্পি বা ভেমনাদ লেককে ঘিরে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ছোলার ডাল, সেই সঙ্গে ডিম সেদ্ধ, কাজু বরফি, চা কফি তো রয়েছে ওপরে আলাদা করে। বাঙালির পছন্দের অন্যতম আইটেম লুচি। যারা লুচি খাবে না তাদের জন্য রয়েছে রুটি, অমলেট, আর ছিল হচ্ছে ব্রেড বাটার আর ব্রেড জ্যাম। যাই হোক, ওটা মোটামুটি শেষের দিকে, তো লাগলে আবার ওরা আর কি রেডি করে দেবে। প্রায় 9টা বেজে গিয়েছে, সবার আর কি খাওয়া দাওয়ার পর্ব এক প্রস্থ এক রাউন্ড হয়ে গেছে কিছু মানুষ এখন আমার পেছনে খাওয়া দাওয়া করছে। তো ব্রেকফাস্ট যা আছে, লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, যারা লুচি খাবে না তাদের জন্য হচ্ছে রুটি, যারা রুটি খাবে না তাদের জন্য হচ্ছে ব্রেড বাটার ব্রেড জ্যাম, সেই সঙ্গে হচ্ছে অমলেট। মোটামুটি বাঙালি ঘুম থেকে উঠে যা যা ব্রেকফাস্ট করে তার অলমোস্ট সমস্ত রকম আইটেমই আছে। তাদের সাথে আমি এবারে এসেছি এই কেরালা ট্রিপে। ওনাদের বছরে বিভিন্ন সময় এরকম ট্যুর থাকে, পুজোর সময় ট্যুর থাকে, গরমের ছুটিতে ট্যুর থাকে, ওনারা অনেক জায়গায় ট্যুর করান। তো ওদের আমন্ত্রণে এখানে এসেছি, আমি গতকালও বলেছিলাম। তো তাদের যা পরিষেবা সেটা আপনার সময় তুলে ধরবো। যদি আপনাদের পছন্দ হয় সব কিছু, তাহলে যোগাযোগের নম্বর দেওয়া থাকে ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে, আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। সঞ্জিতদা ব্রেকফাস্টে নিয়েছে কি শুধুমাত্র ডিম, বাট ডিমের কুসুম খাবে না, শুধু ডিমের সাদাটা খাও, এটা প্রোটিন। আমি কুসুম খাবো না, বাট এই সাদা অংশটাও খাবো। না 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 না, আমি মিষ্টি খাই না বাবারে, দেখেই ভয় লাগছে। হ্যাঁ, চিনি খাই না। ব্রেকফাস্ট পর্ব শেষ, সেই সঙ্গে আমাদের যে লাগেজ সেটা আমরা দিয়ে দিয়েছি। ওই যে এখানে গাড়ি রয়েছে না, এই গাড়ি করে সব লাগেজ আর কি আমাদের বাসে গিয়ে উঠবে। আর এখন সময় হচ্ছে সকাল 9:10, আর বাইরে গরম, ব্যাপক। হয় না, মে মাসে হয়তো পুরী গিয়েছি, সকাল 10টার সময় যেরকম গরম লাগে এই সমুদ্র তীরবর্তী এলাকাতে সেই রকম গরম। সমুদ্র তীর্থম বিচ রিসর্ট, যোগাযোগের নম্বর এখানেই দেওয়া রয়েছে। যদি আপনারা নিজেরা আসেন তাহলে আপনারা চাইলে কিন্তু নিজেরা এসে যোগাযোগ করতে পারেন বা এই হোটেলে থাকতে পারেন। ঠিকই আছে হোটেল। আর সবথেকে ভালো বিষয় কি বলুন তো, যে হোটেল থেকে না একদম বিচ কিন্তু পায়ে হেঁটে অ্যাক্সেস করা যায়, সামনে রয়েছে কোভালম বিচ। কেরালা যখনই ট্রিপ করবেন সব সময় ছাতা, টুপি, সানস্ক্রিন এগুলো অবশ্যই আনবেন, কারণ এখানে কিন্তু সে অর্থে শীত পড়ে না। সকালে যদি ঘুমটা ভাঙতো তাহলে যখন এই রোদটা পড়েনি, সকালটা হয়েছে, তখন আসলে ভালো লাগতো। কিন্তু আজকে আর এনার্জি ছিল না, গতকাল রাতে একটু দেরিতে ঘুম হয়েছে। আর যদিও কোভালম আমার প্ল্যানে ছিল না যে কোভালম আপনাদেরকে দেখাবো। এই বাসে করে আমরা ট্রান্সফার হবো এখান থেকে আলেপ্পি, এবং এন্টায়ার ট্রিপে এই বাস আমাদের থাকবে। আর আমাদের সবার যা লাগেজ রয়েছে না, সমস্ত লাগেজ কিন্তু এই বাসের পেটে দিয়ে দেওয়া হয়েছে। আর এই সামনে রয়েছে কোভালম বিচ। সমুদ্রে স্নান করেছেন?
সমুদ্রে স্নান করেননি? আরে ভাই থাইল্যান্ড Beach নোংরা। ঘুরে এইসব কি পচা সমুদ্রে কেউ চান করে নাকি? এটা তো আমাদের দেশের হচ্ছে কমন প্রবলেম, আমরা তো আমাদের দেশটাকে সুন্দর রাখতে পারি না। সিঁড়িগুলো আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর রাখতাম তাহলে বিদেশের লোক এখানে আসতো, আমরা থোড়ি থাইল্যান্ড যেতাম। না, থাইল্যান্ড দেখে আসার পর এই জায়গা অতটাও হয়তো মনে ধরবে না, কিন্তু আমি যে একটা কথা বলি, যারা এনজয় না করার তারা মলদ্বীপসে গিয়ে এনজয় করতে পারে না, আর যারা এনজয় করার তারা মৌসুমী আইল্যান্ডে গিয়ে এনজয় করে। তো ওটা হচ্ছে মানুষের নিজের ওপরে। তো একটু বিচটা দেখিয়ে দিই আপনাদেরকে। এটা বিচের একটা পার্ট, আর ওইটা হচ্ছে হোটেল। সকালবেলা আসলে ডেফিনেটলি ভালো লাগতো, কিন্তু এখন ভয়ঙ্কর রোদ। কিন্তু এই রোদেও মানুষজন আর কি তাদের এনার্জি সাথে করে জলে নেমে পড়েছে, কেন জল দেখলে কিছু কিছু মানুষ কন্ট্রোল হারায়, সেটা সমুদ্রের জল হোক বা বাকিটা বুঝে নিন আমি কি বলতে চাইছি। এখানে ওয়াশরুমও রয়েছে যদি কেউ ওয়াশরুম ইউজ করতে চায় জামা কাপড় চেঞ্জ করার জন্য। আর এই পুরোটা হচ্ছে কোভালম বিচ, আরব সাগর, অ্যারাবিয়ান সি। বাট এখানে মানুষজন মানে বিচটাকে নোংরা করে রেখে দিয়েছে, তার জন্য এখানে সমস্ত নোংরা টোংরা কুড়িয়ে নিয়ে রাখি, মানে জ্বালিয়ে দিচ্ছে সেগুলোকে, যত ওয়েস্টগুলো রয়েছে। আর এখানে কিন্তু স্পিড বোট রাইডও হয়। এখানে যে বোট রাইড হয় সেই বোট রাইডে কয়েকটা বিচ দেখানো হয়। আমি বলছিলাম না বোট রাইড হয়, তো আমরা তো এই মুহূর্তে কোভালম বিচে আছি। এদিকে ইপ বিচ রয়েছে, লাইট হাউস বিচ রয়েছে, এইগুলো সব এখানে আর কি দেখানো হয়। আরও 3-4টা যে বিচ রয়েছে, আর এখানে হারবার, এগুলো দেখানো হয়। তো बोट राइड कितना लेते हैं आप एक आदमी का? एक आदमी का नहीं, एक बोट का है। एक बोट में कितना लोग जाता है? 4 लोग जाता है। कितना लेते हैं एक बोट का? फुल पैकेज का 3,000 रुपये, फुल पैकेज का 3,000 रुपये, और आधा घंटा आधा घंटे का कुछ डिस्काउंट मिलता है? डिस्काउंट मिलता है। पूरा फुल पैकेज लेगा तो 3,000 का रेट 2,500 के लेके। আচ্ছা আচ্ছা, মানে আপনারা যদি এখানে বোট রাইড করতে চান, স্পিড বোট রাইড, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু বার্গেনিং করে নিতে হবে। বার্গেনিং করে কিন্তু আপনারা আধ ঘন্টা মতো সময় ওই যে স্পিড বোট চলছে ওই স্পিড বোটে করে ঘুরে আসতে পারেন। সমজিৎ দা আমাদের এখানে ড্রোন ওড়াচ্ছে। দীঘার সমুদ্রের জলের একরকম কালার, ওর বঙ্গোপসাগর, আরব সাগরের জলের একরকম কালার, মানে দুটো সমুদ্রে যে দুরকম কালার সেটা কিন্তু তোমরা ডিফারেন্টটা বুঝতে পারবেন। এখানে বিক্রি হচ্ছে ডাব। অনেকে হয়তো ভাবে যে সমুদ্র তীরবর্তী এলাকায় বোধহয় ডাবের দাম কম হয়, এই ধারণাটা পুরোপুরি ভুল। আমার অভিজ্ঞতা দিয়ে বলে সমুদ্র তীরবর্তী এলাকাতে ডাবের দাম সবচাইতে বেশি হয়, কিন্তু যেখানে প্রচুর টুরিস্ট আসে। তো এখানে এরকম একটা বড় ডাব আমারই মতো মোটা সোটা নিলে হচ্ছে 70 টাকা। খেয়ে দেখি, দারুণ মিষ্টি, পয়সা শোধ। স্থানীয় সময় সকাল 10:23। কোভালম থেকে আমাদের যাত্রা শুরু আলেপ্পির পথে। সড়ক পথে দূরত্ব হচ্ছে 175 কিলোমিটার, সময় লাগতে পারে 5 ঘন্টার মতো। মানে এখন থেকে রওনা দিয়ে আমাদের পৌঁছাতে বেলা 3:19 কিন্তু হয়ে যাবে। মানে আমি ধরে রাখলাম সব মিলিয়ে বিকাল 4টেই বাজবে। আমরা হাউস বোটে গিয়ে স্টে করবো আজকে ওখানে। যে দর্শক বন্ধুরা ভাবছেন যে কৌশিক তুমি কোভালম এলে, আমাদের কোভালম দেখালে না, অনেক কিছু আমরা দেখতে পেলাম না, তাদের জন্য বলবো যে কোভালম কিন্তু এর আগেও আমি এসেছিলাম। তো সেই কোভালমের ওপরে ফুল ভিডিও রয়েছে, যার লিঙ্ক আমি দিয়ে রাখলাম আই বোতামে, সেখান থেকে আপনারা দেখে নিন, কোভালম সম্পর্কে সব আইডিয়া পেয়ে যাবেন। আর কন্যাকুমারী থেকে যারা কোভালম আসছেন, মানে যারা নিজেরা ট্রিপ করবেন, সেক্ষেত্রে কিন্তু কন্যাকুমারী থেকে ত্রিবান্দাম থেকে আলেপ্পি সব জায়গায় কিন্তু ট্রেন কানেক্টিভিটি রয়েছে। ট্রেনেও কিন্তু আপনারা আসতে পারেন যারা নিজেরা আসছেন। আর যদি আপনারা গাড়ি বুক করে নেন, সে গাড়ি করে ঘুরতে পারবেন, বা যারা কোনো এজেন্সির সঙ্গে আসছেন গ্রুপে আমার মতো, তারাও ঘুরতে পারবেন। ভালো রাস্তাঘাট ভালো। আমাদের এই ট্রিপে আমি জিজ্ঞেস করছিলাম, দুটো গাড়ি রয়েছে, একটা এরকম বড় বাস রয়েছে, একটা রয়েছে টেম্পো ট্রাভেলার। টেম্পো ট্রাভেলারে বোধহয় 21 জন রয়েছেন, 21 জন গেস্ট রয়েছেন, আর এই বাসে 32 জন রয়েছেন। আমি আর সমজিৎদা আর কি মানে সামনেই বসেছি। রাজুদা আমাদেরকে বলেও ছিল যে আপনাদের জন্য আলাদা গাড়ি করে দিই, আপনাদের তো অনেক জায়গায় দাঁড়াতে হয়, ভিডিও শ্যুট করতে হয়। আলাম না, সবাই যেভাবে যাবে আমরা সেভাবেই যাব, সবার সঙ্গে যাবে, এবং সবাই যেরকমভাবে থাকবে, যেখানে খাবে আমরা সেখানে খাবো। আমরা ব্লগার বলে আমাদের কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়ার দরকার নেই। একটা দাবি আছে, এই গানটা না চললে খুব ভালো হয়। হ্যাঁ, গানটা আমি বললাম এখন, মানে হয়তো হতে পারে এবারে আমরা ওই সামনে বসবো, গরমের ব্যবসাতে যাব, এই গানটা হ্যাঁ বাইরে বসা যেতে পারতো ওখানে, কিন্তু ওখানে আমার এসি নেই, আর এই গরমে বাইরে বসলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, না আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমি নিজে ট্রিপ করি, এবার সবার সাথে আসলে বেশ ভালো লাগে। এখানে অনেকে আমাকে চেনে, অনেকে আমাকে চেনে না, অনেকে জিজ্ঞেস করছে তোমার চ্যানেলের নাম কি, তোমার নাম কি। আর যারা চেনে তারা বলছে যে ক্যামেরার মানে সামনে যখন লোকটাকে দেখি তখন মনে হয় কত গম্ভীর, কত সিরিয়াস, সামনে এসে লোকটাকে মনে হয় যে ছেলেটাকে মনে হয় ঘরেরই ছেলে। আপনারাও কখনো আমার সঙ্গে ট্রিপ করবেন, দেখবেন ভালো লাগবে। একটু বাইরে বেরিয়ে এসে আর কি ড্রাইভারদার পাশে বসলাম। এই বাইরে তো ভয়ানক গরম, যখন বাস ফুল স্পিডে চলছে তখন তো হাওয়া দিচ্ছে, আর না হলে ভয়ানক গরম। ভেতরের এনভায়রনমেন্ট খুব ভালো। বাইরের টেম্পারেচার 31 ডিগ্রি, ফিল হচ্ছে 35 ডিগ্রি।
কোথায় ছিলাম 14 ডিগ্রিতে, কোথায় চলে এসেছি 31 ডিগ্রিতে। রাস্তাঘাট এখানে বিশাল জ্যাম, সব জায়গায় এখনও ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হয়নি, তো থেকে থেকে জ্যাম রয়েছে। মোটামুটি বিকাল 4টে থেকে আমরা পৌঁছতে পারবো না। চলার পথে আমাদের বাস এসে দাঁড়িয়েছে একটা ফলের দোকানে। তো সবাইকে অপশন দেওয়া হয়েছে, যারা যারা ফল কিনবেন তারা আর কি ফল কিনে নিতে পারেন। এখানে কেজি চাই বিক্রি 90 টাকা কেজি। তো আমি 4টে নিলাম, 4টে দাম নিল 15 টাকা। এখানে তরমুজ হচ্ছে 40 টাকা কিলো। বেঁচে আছি এখন ফল আর ডাবের জলের ওপর ডিপেন্ড করে। এখন সময় বেলা 12টা বেজে 18 মিনিট। তো এখানে আমাদের একটা টয়লেট ব্রেক দেওয়া হয়েছে। অনেক তো সিনিয়র সিটিজেন আছে এখানে, মহিলারাও রয়েছে। তো মোটামুটি পেট্রোল পাম্পে দাঁড়ালে সেখানে একটা দুটো টয়লেট থাকে। যদি বাসের যাত্রীর সংখ্যা 30 জন হয়, যদি সবাইকে 1 মিনিট করে সময় দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কারো 1 থেকে 1.5 মিনিট লাগতে পারে। আধ ঘন্টা 40 মিনিট সময় এখানেই যায়। তো এই ব্রেকটা নেওয়া হয়েছে। এখনও ডিস্টেন্স 111 কিলোমিটার। এক্সপেক্টেড অ্যারাইভেল টাইম 4:46, মানে প্রায় 5টা। আর একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে আমি দেখছি যে আমাদের বাস অনেক বড় বাস, তো তার জন্য কি হচ্ছে একটু ঘোরাতে কাটাতে সমস্যা হচ্ছে। ছোট গাড়ি এক্ষেত্রে হচ্ছে বেস্ট অপশান। ছোট গাড়ি অনেক ফাস্ট বেরিয়ে যাবে, বাট বাস যেহেতু বড়, সেরকম রাস্তা তো হাইওয়ে নয়, মানে 4 লেন নয়, তো একটু বাস যেতে কিন্তু সমস্যা হচ্ছে। আর এমনিতে ফেস্টিভ টাইম, এখন এত রাস্তাঘাটে ভিড়, এত গাড়ি, মাঝে মধ্যে একটু বিরক্তি লাগছে। 2:30 বেজে গেছে। এবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে। সকালে সবাই ব্রেকফাস্ট করেই বেরিয়েছে, কিন্তু যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স সবই রয়েছে, তো সেক্ষেত্রে এখন খিদে পেয়ে যাওয়ারই কথা। তো আমাদের যে মান্নাদা রয়েছেন, আমাদের প্রোগ্রামের পরিচালক, তো উনি একটা অপশন দিলেন যে আপনারা কি রাস্তায় কোথাও লাঞ্চ করবেন? যদি লাঞ্চ করতে চান তাহলে আমরা গাড়ি দাঁড় করে লাঞ্চ করে দেবো। যদিও আমাদের হাউস বোটে লাঞ্চের ব্যবস্থা হয়েছে, মানে হিসাব অনুযায়ী আমরা ওখানে গিয়ে লাঞ্চ করবো এবং সকালে বেরোলে এতক্ষণে পৌঁছাওয়া উচিত ছিল। যাই হোক, আমাদের পৌঁছাতে লেট হচ্ছে, তো উনি অপশন দিয়েছেন। কিন্তু আমরা সবাই সেটাকে বললাম যে দেখুন, এখন যদি আমরা রাস্তায় দাঁড়িয়ে লাঞ্চ করি কোথাও, প্রথমত এতগুলো লোক, তাদের লাঞ্চ রেডি করতে সময় লাগবে। দ্বিতীয়ত এখানে রান্না আমরা নর্থ ইন্ডিয়ান পাবো না, আমরা সেই সাউথ ইন্ডিয়ান খাবারই পাবো, সেই নারকেল তেলের খাবার, সেটা সবার পছন্দ নাও হতে পারে। তৃতীয়ত, কোনো জায়গায় দাঁড়িয়ে যদি লাঞ্চ করি সেক্ষেত্রে 2 ঘন্টা সময় যাবে। এবার যখন আমরা গিয়ে পৌঁছাবো আলটিমেট ওই আলেপ্পিতে হাউস বোটে, তখন সন্ধ্যা হয়ে যাবে। তাহলে বিকালের যে ভাইবটা সেটা আমরা পাবো না, মানে আজকে আমাদের সারাদিন খাওয়ার পথ চলাতেই শেষ হয়ে যাবে। তো সেই জন্য সবাই বললো না ঠিক আছে, আমাদের কাছে বিস্কুট টিস্কুট আছে, শুকনো খাবার আছে, আমরা খেয়ে নেবো। এখন কোথাও যদি দাঁড়ান তাহলে একটু ফল কিনে নেবো, জলও আছে সাথে, অসুবিধা নেই কিছু। সকালে ব্রেকফাস্ট তো ভালোই হয়েছে। একদম আমরা ট্রেনে বেরিয়ে যাব, হাউস বোটে পৌঁছে আলেপ্পিতে ওখানেই লাঞ্চ করবো। সময় বিকাল 5টা বেজে 2 মিনিট। গন্তব্য বলছে এখনও 30 কিলোমিটার, সময় লাগবে এখন 1 ঘন্টা। মাঝে 2-1বার দাঁড়াতে হয়েছে, কারণ আমাদের ওই টুকটাক কিছু খাবার দাবারও কেনা হয়েছে। মানে যাদের সাথে এসেছি তারা আর কি আমাদের সবাইকে আর কি কিছু ফুড প্রোভাইড করেছে, যেমন হচ্ছে কি বিস্কুট রয়েছে, সেই সাথে আপেল রয়েছে, শেষ হয়ে গেছে, আপেল রয়েছে, জলের বোতল দিয়েছে। মানে ওনাদের দিক থেকে ওনারা দেখুন সব রকম চেষ্টা করছেন। এখন রাস্তা এখন এরকম হলে কিছু করার নেই। যাই হোক, এটা একটা গন্ডগোল হয়ে গেছে। তো পৌঁছাতে মোটামুটি আমাদের মনে হচ্ছে 6টা বেজে যাবে। ফাইনালি এবার কেরালা এলাও ফিল হচ্ছে। এই দেখুন, এটাও ভেমনাড লেকের একটা পার্ট হয়তো। এই যে সব হাউস বোট দাঁড়িয়ে আছে, এইটা দেখার পর ফিল হচ্ছে হ্যাঁ কেরালা এলাম। ভেমনাদ লেকে ভেসে বেড়ানো হাউসবোটগুলোকে দেখে মনে হলো হয়তো গন্তব্যে পৌঁছেই গিয়েছি, কিন্তু ভাগ্য সেদিন আমাদের সঙ্গে ছিল না। রোড জ্যাম কতটা তার মারাত্মক চেহারা নিতে পারে, তো আলেপ্পি ঢোকার মুখে তার একটা উদাহরণ পেলাম। আমরা যে হাউস বোটে যাব, তো সেই হাউস বোটের লোকজন আর কি এখানে দাঁড়িয়ে আছে। এসে কেন দাঁড়িয়ে আছে? কারণ পুরো আলেপ্পি ব্লক, মানে এত জ্যাম। তো বিকল্প রাস্তা আছে যেখান দিয়ে আমরা হাউস বোটের কাছে পৌঁছাতে পারি। এবার সেই রাস্তায় আমরা ধরবো, মানে উনি আমাদের এখন আর কি রাস্তা দেখে নিয়ে চলবেন। বছর শেষে বেড়াতে যাওয়া, এই 25 থেকে 1 জানুয়ারি সব দিক থেকে চাপ। বিকেল ফুরিয়ে সন্ধে নেমে এলো। একটা সময় বিরক্তি আর ধৈর্যচ্যুতি গ্রাস করলো বাসের প্রায় সব যাত্রীদের। মনে এই প্রশ্ন নিয়ে আমরা কখন পৌঁছাবো আমাদের হাউসবোটের কাছে। আপনার কি ধৈর্য আছে? আর না ধৈর্যচ্যুতি ঘটে গেছে? ধৈর্যচ্যুতি ঘটলে তো হবে না, হ্যাঁ। তো ওখানে যেতেই হবে। আমরা লাঞ্চ, ডিনার আর হচ্ছে স্ন্যাক্স একসাথে খাবো। একসাথে খাবো। যখন বেরোবেন, যদি আপনাদের বড় ভেহিকেল থাকে, অবশ্যই আমি বলবো যে আপনারা কিন্তু কোভালম থেকে সকাল সকাল বেরোন, ব্রেকফাস্ট করে বেরিয়ে যান। টাইম কোথাও ওয়েস্ট করবেন না। হ্যাঁ
अच्छा ভয় আছে কিন্তু দারুণ আওয়াজটা পাচ্ছেন না হয়তো हाँ 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 अच्छा हाँ 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 বাস বা সময় দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ ত্রিবান্ধম থেকে আলেপ্পি আসার রাস্তায় বিভিন্ন জায়গাতে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। কাজেই আমাদের কাছে এই বিকল্প রাস্তা ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে ছোট গাড়ি কিংবা টেম্পো ট্রাভেলার হলে এই রাস্তায় গাড়ির গতি যেমন বাড়ত, তেমনি সময় অনেকটাই বাঁচত। আজকে আমাদের মানে খুবই সমস্যা মানে এখন ওই এমন রাস্তায় ঢুকেছে যেখানে ইলেকট্রিকের তারগুলো সব নিচু নিচু, এবার সেখানে কি করছে ওই বাঁশ দিয়ে আর কি তারগুলো তুলছে। এবং আমাদের ওই গ্রুপের একজন স্টাফ, তারপরে হচ্ছে ওই পেছনে একটা টেম্পো ট্রাভেলার, তার ড্রাইভার, আরেকজন খালাসি, সব মিলে আর কি বাসকে রাস্তা দেখাচ্ছে। এত বড় একটা বাস না। রাত 8:08 আমরা এসে পৌঁছালাম। আমাদের গাড়ি সব পেছনেই পার্কিং করে দেওয়া হলো। আর এই যে হাউস বোটে আমরা যাচ্ছি, হাউস বোটে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। আমাদের যে বাস, সে বাস তো এই রাস্তায় ঢুকবে না, এবং যে মিনি বাস রয়েছে সেই মিনি বাসের রাস্তায় ঢুকবে না, ঠিক আছে? ওগুলো সব পার্কিংয়ে থেকে গেল। লাগেজ যারা স্টাফ আছে তারাই আমাদের লাগেজ আর কি নিয়ে আসবে। আমাদের একটুখানি পথ আর কি হেঁটে যেতে হবে। আচ্ছা, 10টা। আমাদের কোনটা? আরেকটা আছে 10টা। আমরা কোনটা উঠবো? এখানে রাত 8:15 আমরা এসে পৌঁছালাম আমাদের হাউস বোটে। আমাদের যেহেতু অনেকজন তো 3খানা হাউস বোট রয়েছে, কোথাও 10টা রুম রয়েছে, কোথাও 6টা রুম রয়েছে। তো আমি আর সঞ্জিত দা এই হাউস বোটটাতে এলাম। এখানে ডাইনিং টেবিল রয়েছে, সোফা রয়েছে, বেশ সুন্দর। কি জুতো এখানে ছাড়তে বলছে? এখানে জুতো রেখে দিতে হবে। এটা তো শ্রীনগরও একই সিস্টেম, ওখানে তো জুতো বাইরে রাখতে হয়। দিনের বেলা হলে ভালো লাগতো, রাত্রেবেলা এখন অতটা বোঝা যাচ্ছে না। সঞ্জিত দা, তাহলে এই হচ্ছে হাউস বোট, তাই তো? হাউস বোটে আবার ফ্যানও রয়েছে মনে হচ্ছে। ফ্যান কি হাউস বোটে এসিটা দেখা 2 BHK ফ্ল্যাট। পরিবেশকে আর কতভাবে মানুষ দূষণ করবে? অবশ্য কেরালায় যা গরম তো লাগবেই। তুই দেখো ফোন চার্জার জায়গা আছে নাকি? হ্যাঁ, ফোন চার্জার জায়গা আছে। বিছানার সাইজ বড্ড ছোট কালকে হোটেলের তুলনায়। একটা এক্সট্রা চাদর সঙ্গে অ্যারি করতে হতো। ড্রেসিং টেবিল রয়েছে, ওখানে ওই হুক রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। এরকম দরজা, পাশেই হচ্ছে লেক। বিশাল হাইফাই বলা যায় না, ঠিকঠাক যাকে বলে। এখানে বেসিন রয়েছে হাতটা ধোয়ার জন্য, বেশ বড় বাথরুম। বেসিন, এদিকে কোমোড রয়েছে। সন্ধেবেলায় আমাদের এখানে দেওয়া হয়েছে চা, একদম চোখের সামনে দেখছি দুধ চা। দেখুন, এই চাটা আমারই চা, বাট আমি তো দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি। তো দুধ চা ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, ও গ্লাস ফুড়ে পড়ে। তো আমি বললাম যে আমার জন্য রচা দিন। তো এটা তো আমার কাপ, এতে রচা দিয়েছে। সেই সঙ্গে একটু মুড়ি খাই, কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি বলে। রাত 8:57 আমাদের চা পর্ব সবেমাত্র শেষ হলো। তারপরে আমাদের ডাইনিং টেবিল আর কি খাওয়া পর্ব শুরু হয়েছে। তো খাওয়া কী কী আছে একটু দেখে নিই। এখানে রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে কুচুর মুচুর স্যালাড, এদিকে কি দিয়েছে রুটি, সাউথের ডাল, এখানে বরবটির তরকারি, বাঁধাকপি, সব কিছুর মধ্যে কিন্তু কারি পাতা আছে, আর এই রয়েছে চিকেন। এই হচ্ছে হাউস বোটে রাত্রে খাওয়া দাওয়া। সবার জন্য একই খাওয়া দাওয়া। হাউস বোট আলাদা হতে পারে, খাওয়া ওভারঅল সবই এক। একটা মাছ এখানে দিয়েছে, এরা বলছে কি কারিমিন ফিশ, অনেকটা পমফ্রেটের মতো দেখতে, কিন্তু পমফ্রেট নয়। মাছটা ভালো লাগছে, মাছটা ভালো করে ফ্রাই করেছে, কিন্তু মাছটা এত তেল মশলা দিয়েছে না, ওটাই আমার দেখে একটু ভয় লাগছে। এখানে চলছে আমাদের খাওয়া দাওয়া। এখন আমাদের বোটটা ছাড়েনি, বোটটা একটু পরেই ছাড়বে, অন্য জায়গায় নিয়ে যাবে, মানে এপার থেকে ওপারে নিয়ে যাবে। আমার খাবার আসছে, দেখাবো আপনাদের কি খাবার আমার জন্য স্পেশাল। তাহলে চলুন ওপরটা ঘুরে আসি। আচ্ছা, এই ওপরে আমি ভাবছিলাম রেস্টুরেন্ট টাইপের কিছু আছে, তা নয়। ওটা ওই রকম বোটে আছে, ওই কাঁচ দিয়ে ঘেরা টেরা। এই বোটটা একটু ছোট। এর ওপরে এরকম সব চেয়ার রয়েছে, ফ্যান রয়েছে, এসি নেই, বসার জায়গা রয়েছে, আর হাঁটার জন্য এরকম ঘাস রয়েছে, মানে ওই আর্টিফিশিয়াল ঘাস। যেগুলো বড় বোট না, যেগুলোতে লোক সংখ্যা আর কি বেশি আটবে, মানে ঘর বেশি, সেখানে ওপরে আলাদা কিন্তু ডাইনিং স্পেস রয়েছে খাওয়া দাওয়ার জন্য, মানে ওপরটা বসার জন্য, খাওয়া দাওয়ার জন্য। রিসর্ট হোটেল সব এখানে আছে, অনেকে এখানে থাকে। এখান থেকে বোট সফর করানো হয়। ওখানে স্পা রয়েছে, চায়ের দোকান টোকান সব কিছুই আছে। ছোটো ছোটো স্পিড বোটও রয়েছে। এটা করে হয়তো লেকে ঘোরায়। ভেমনাথ লেক তো বিশাল বড়। আজকে ডিসেম্বরের 27 তারিখ, আজকে এখানে ঠান্ডা নেই। তাহলে বুঝে নিয়েছেন যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবেন তারা কোনো ঠান্ডা পাবেন না।
কাজে পোশাক আশাক চিন্তা ভাবনা করে নিয়ে আসুন, বেশি আনবেন না। মুন্নার বা থেকড়িতে একটু হয়তো ঠান্ডা হতে পারে, কারণ ওগুলো হিল এরিয়া, ওখানকার টেম্পারেচার আপডেট আমি আপনাদের ওখানে পৌঁছে দিয়ে দেবো। আচ্ছা, খাওয়া দাওয়া চলছে পুরো দমে, বাট আমি যেহেতু একজন এখানে স্পেশাল গেস্ট, সেহেতু আমার জন্য আলাদা করে বিরিয়ানি করেছে। বিরিয়ানি শুধুমাত্র আমি খাবো, বাকি কেউ খাবে না। এই যে আমার বিরিয়ানি, এর মধ্যে রয়েছে গাজর, আলু রয়েছে, সেই সাথে মটরশুঁটিও রয়েছে যেমনটা ছিল। এটা হচ্ছে ব্রাউন রাইস, এর মধ্যে ডালও রয়েছে, মুসুরির ডাল, বেশ গরম করার পর ভালো লাগছে। ব্রাউন রাইস তো মানে একটু ডিফারেন্ট খেতে হবে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন সূর্যোদয় হতে আর খুব বেশি সময় বাকি নেই। দেশের দক্ষিণ পশ্চিম কোণে সূর্যোদয় একটু দেরিতেই হয়। আমাদের ওখানকার তুলনায় এখানে সানরাইজ একটু দেরিতে হয়, যেহেতু পশ্চিমের দিক। ঘুম থেকে উঠলাম একটা ঝাঁকানিতে। ঝাঁকানিটা কি, আমাদের এই যে হাউস বোট সেটা আর কি জলের মধ্যে মুভমেন্ট শুরু করেছে। এটা এখন ঘুরতে যাবে, যেমন অন্যান্য হাউস বোটগুলো ঘুরতে যাচ্ছে, আর সেই সঙ্গে দারুণ একটা সানরাইজ। আমাদের হাউস বোট কিন্তু চলছে যথেষ্ট স্পিডে, এবং যত আমরা আগের দিকে যাচ্ছি তত কিন্তু আমরা বিভিন্ন টাইপের এবং বিভিন্ন সাইজের হাউস বোট দেখতে পাচ্ছি। ভালো ভালো হাউস বোট আছে এখানে। আর শুধু হাউস বোটই নয়, এই দুপাশে অনেক কিন্তু ছোট ছোট সব রিসর্টও রয়েছে। এই হাউস বোটটার ভাড়া কত? এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা যে এক রাতের জন্য ভাড়া নিয়েছি, এটার ভাড়া কত কত হতে পারে আমার আইডিয়া ছিল না। তো বলছে 14,000 টাকা। 14,000 টাকা হাউস বোটের ভাড়া নয়, 14,000 টাকা পার রুম, কারণ এখন হচ্ছে পিক সিজন। আর আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো হাউস বোট ফাঁকা নেই। মানে আমার রুম 14,000, মোট এখানে 4টে রুম আছে, তো 14 × 4 মানে হচ্ছে 56,000 একটা হাউস বোটের ভাড়া। যত বেশি রুম, মানে এটা যদি 10টা থাকতো তাহলে হয়ে যেত, এটার ভাড়া হচ্ছে 1,40,000। ভালো রকম খরচা আছে, এটা মানে কস্টলি হাউস বোট, এখানে খুব একটা মানে চিপ নয়। তবে এই হাউসবোটের ভাড়াটা সিজনের সঙ্গে ওঠানামাও করে। আমরা যখন গেছিলাম তখন বছরের শেষ সপ্তাহ, সুতরাং মানুষের ভিড়ও যেমন বেশি তেমনই ভাড়াও বেশি। এই ক্যানেলটা গিয়ে পড়বে হচ্ছে বড় লেকে, সামনে লেক অনেকটা বড়। এই সময় কাশ্মীরের ডাল লেকের যে হাউস বোট, সেখানে মানে থাকার কথা ভাবাই যায় না, এত ঠান্ডা হয়, বিভৎস ঠান্ডা হয় সন্ধ্যাবেলায়, রাত্রেবেলায়, সকালবেলায়। বাট এখানে কিন্তু খুব সুন্দর লাগছে। সকালবেলা হালকা একটা ঠান্ডা আছে, আর সেই সঙ্গে সূর্যের আলো এসে পড়ছে, রোদটা গায়ে মেখে বেশ সুন্দর লাগছে। অপেক্ষাকৃত সরু ক্যানেল থেকে আমাদের বজরা এসে পৌঁছালো কেরালার সবথেকে বৃহত্তম হ্রদ ভীমনাদ লেকে। দেবী চৌধুরানীর গল্পে বজরার কথা পড়েছিলাম। হাউসবোটকে বজরা বলা যাবে কিনা সেটা নিয়ে একটু সন্দিহান ছিলাম। তবে একটা বাড়ির মতোই প্রায় সব রকম সুযোগ সুবিধাই রয়েছে আলেপ্পির এই হাউসবোটগুলোতে, আর সেগুলো সংখ্যায় কত বেশি সেটা বোঝা যায় এই ভীমনাদ লেকে ঘুরে বেড়ানোর সময়। গতকাল বিকেলে যদি ঠিক সময় এসে পৌঁছাতাম তাহলে সানসেটটা মিস করতে হতো না। শুনেছি ওই দৃশ্যও নাকি ভীষণ সুন্দর। ভারতবর্ষের দীর্ঘতম লেক তথা কেরালা রাজ্যের বৃহত্তম লেক এই ভীমনাদ, যা দৈর্ঘ্যে প্রায় 84 কিলোমিটার। কেরালার 3টে জেলা মিলিয়ে এই লেকের বিস্তার, এবং 3 জেলাতে এই লেকের 3 রকম নাম: কোট্টায়ামে ভীমনাদ, আলেপ্পিতে পুণ্যমাদা এবং কোচিতে কোচি লেক। আর এই জায়গাটায় লেক এতটাই বড় না, মনে হচ্ছে যেন সমুদ্রে চলে এসেছি। সমুদ্রে কোনো ক্রুজে করে গেলে যেরকম হয় খুব ধীর গতিতে, এখানেও ঠিক সেরকমই ফিল হচ্ছে। সকালবেলা 1 কাপ চা নিয়ে এখানে বসে পড়ুন, দারুণ হাওয়া। এই হাওয়া খেতে খেতে মোটামুটি ঘন্টা 2-3 বোট সফর করুন। আর আপনাদের ব্রেকফাস্ট কিন্তু এখানেই হবে। এদের যে প্যাকেজ, সেই প্যাকেজে কিন্তু প্যাকেজটা শুরু হয় হচ্ছে লাঞ্চ দিয়ে, লাঞ্চ, ডিনার এবং হচ্ছে ব্রেকফাস্ট। সুতরাং আপনারা যারা বোট বুক করছেন, আপনারা নিজেরা আসুন, কোনো সংস্থার সাথে আসুন, সবসময় চেষ্টা করবেন এখানে মোটামুটি দুপুর 2টো থেকে 3টের মধ্যে ঢুকে যাওয়ার, দিয়ে লাঞ্চটা করুন। বিকালে এখানে সানসেট দেখে নিন, তারপরে ডিনার করুন, এবং পরের দিন সকালে উঠে চা খেতে খেতে সানরাইজ দেখুন। তারপর ব্রেকফাস্ট করে ঘন্টা 2-এর এখানে সফর করে তারপর আবারও চেক আউট করুন। একটা দিন এইভাবেই কাটবে হচ্ছে আপনার আলেপ্পির এই হাউস বোটে। স্পিড বোট সফরগুলো করা হয়, এটা হচ্ছে 10 মিনিটের বোট সফর করা হয় ওরা, 10 মিনিটে অনেকটাই ঘুরিয়ে দেবে। তার জন্য হচ্ছে 300 টাকা পার পারসন। এখানে সিট ক্যাপাসিটি হচ্ছে 8 জন, 8 জন এখানে বসতে পারে। সকালবেলা ওঠার পর দরকার আমাদের প্রাতরাশের, মানে আজকে জলে খাবো হচ্ছে খাবার, যার নাম হচ্ছে জল খাবার। সকালবেলায় তো চা বিস্কুট হয়ে গিয়েছে, তারপরে সবাই আর কি এখানে বসে পড়েছে। কি খাচ্ছে, কি আইটেম আছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে রয়েছে হচ্ছে ইডলি। কেমন টেস্ট ইডলির? সাউথের তো এটা বিখ্যাত খাবার, আমরা তো সাউথেই আছি। ইডলির সঙ্গে রয়েছে চাটনি, এটা কি সাম্বার? এই সঙ্গে রয়েছে সাম্বার। আর যারা ইডলি খাবে না তাদের জন্য রয়েছে হচ্ছে ব্রেড অমলেট। আর আমার জন্য রয়েছে শুধুমাত্র সেদ্ধ ডিম, কারণ আমি তো ইডলি খাই না। আর সেই সাথে একটা জিনিস দেখুন, আমরা কিন্তু এতক্ষণ বড় লেগেছিলাম, এবার আমরা একটা
ক্যানেলে প্রবেশ করলাম। আর যখনই ক্যানেলে প্রবেশ করছি না, তখন এই হাউস বোট বলুন বা এই যে ছোটো ছোটো বোটগুলো বলুন, এগুলো কিন্তু সংখ্যা অনেক বেশি দেখতে পাচ্ছি। এবং দুপাশে যে নারকেল গাছ আর সূর্যের আলো এসে পড়ছে দিকটাতে, আরও ভালো লাগছে দেখতে। এটার নাম হচ্ছে পাম্বা নদী। মানে এইভাবেই কিন্তু ছোটো ছোটো নদীগুলো এসে আর কি এই ভীমনাথ লেকে মিশেছে, মানে অনেকগুলো নদী এখানে এসে মিশেছে, তা এটাও একটা নদী। এটা একটা জাংশন পয়েন্ট, আরেকটা ক্যানেল এসে এখানে মিশছে এই নদীর সাথে, বা এখান থেকে বেরোচ্ছে, ওই দিক দিয়ে সমস্ত হাউস বোটগুলো আসছে, এই দিক দিয়ে যাচ্ছে, ওই দিক থেকে আসছে, ঘুরে আর কি আমরা এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছাবো। প্রথমে একটা আমরা ক্যানেল দিয়ে শুরু করেছিলাম, তারপরে আমরা বড় লেকে এলাম, বড় লেকে খানিকটা ঘোরার পর আমরা এই নদী বা এই ক্যানেল ধরে চলেছি, তারপরে আবারও গিয়ে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে পৌঁছাবো। আর এই যাত্রাপথে না কেরালার এই যে রুরাল লাইফ না, মানে গ্রাম্য জীবন যেরকম আমরা সুন্দরবনে দেখি, সেরকম কিন্তু গ্রাম্য জীবন, ছোটো ছোটো বাড়ি, তাদের দৈনন্দিন জীবন, ছোটো ছোটো দোকানপাট সব কিছু দেখতে পাবো। এই যে জল, এই জলে কিন্তু আমি নোংরা কোথাও দেখছি না, যে প্লাস্টিকের প্যাকেট পড়ে আছে, বোতল পড়ে আছে, সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাফ যাকে বলে। আর এই যে স্পিড বোটের কথা বলছিলাম, দেখুন এইভাবে স্পিড বোটগুলো সব যাচ্ছে। এখানে কিন্তু বহু মানুষের যাতায়াতের মাধ্যম হচ্ছে এই জলপথ, ওই জন্যই কিন্তু আলেপ্পিকে বলা হচ্ছে আমাদের ভারতবর্ষের ভেনিস। আমাদের বাড়ির বাইরে যেমন বাইক থাকে, গাড়ি থাকে, এদের কিন্তু সমস্ত বাড়ির বাইরে একটা করে বোট রয়েছে। এটাও একটা জাংশন পয়েন্ট। আরেকটা জলপথ চলে যাচ্ছে আরেক দিকে, সেখানেও প্রচুর হাউস বোট ঘুরে বেড়াচ্ছে। এইদিকে সব ছোটো ছোটো রেস্টুরেন্ট রয়েছে, হোমস্টেও রয়েছে। আর আমাদের পেছন দিকটাতে প্রচুর হাউস বোট আসছে, প্রচুর। আগে বোঝা যাচ্ছিল না, এখন বেশ লাইন লেগে গিয়েছে। এই জায়গাটা অনেকটাই বড়, আবারও সমস্ত হাউস বোটগুলো এখানে পরপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবাই সবার পথ ধরে চলেছে, কেউ এইদিকে চলেছে, কেউ ওইদিকে চলেছে। ফুল নাই কিনারে নাই নাই কো দরিয়ার পারে ফুল নাই কিনারে নাই নাই কো দরিয়ার পারে সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা দড়ি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে চাহে আধি আয়ে রে চাহে মেঘা ছায়ে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে আমি জীবনের ভেলা ভাসাইলাম জীবনের ভেলা ভাসাইলাম কেউ না তা জানে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে চাহে আধি আয়ে রে চাহে মেঘা ছায়ে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে মন দিয়ে খুঁজলে অকুল দরিয়ার কুল একদিন না একদিন ঠিকই পাওয়া যাবে। কিন্তু এই ড্রোন শট নেওয়ার পর সেই ড্রোনকে নিজের জায়গায় ফিরিয়ে আনতে আমার আর সমজিৎদার দুজনেরই কালঘাম ছুটে গিয়েছিল। ফোর্স ল্যান্ড করো, ফোর্স ল্যান্ড করো, ফোর্স ল্যান্ড করো, নামাও নামাও নামাও, ল্যান্ড করে দাও। আর একটু আগে, একটু এগিয়ে নিয়ে আসো, এগিয়ে নিয়ে আসো, একটু এগিয়ে নিয়ে আসো। জলে পড়ে যাবে। পড়বে না, পড়বে না, তুমি টানো, এইদিকে নিয়ে আসো, এই দিকটায় একদম আমাদের কাছে নিয়ে আসো আগে। নামাও নামাও, ফোর্স নামাও, ফোর্স ল্যান্ড, ওখানে না, ওখানে একটু পিছাও, একটু পিছাও, হালকা পিছাও, হালকা পিছাও। জানি না এখানে কি প্রবলেম আছে, কোনো স্যাটেলাইট পজিশন পাচ্ছে না। এবার জলের মধ্যে তো যতই এটাকে দাঁড় করিয়ে রাখে, এটা আস্তে আস্তে কিন্তু মুভ করছে। এই ওপরে আবার ত্রিপল রাখা আছে, এবার বাই চান্স ভুলভাল নামতে গেলে প্রপেলারে লাগলে হয়তো প্রপেলার ভেঙে যাবে, পরে আর ওড়াতে পারবো না ড্রোন দিয়ে। কোনো রকমে ওপরে ঠাকুর ঠাকুর করে নামালাম, দিয়ে ছেলেটা আছে বোটের, ও আবার ওপরে উঠে গিয়ে ড্রোনটা নিয়ে এলো, মানে ওপরে এই শেডে আর কি ল্যান্ড করলাম। কারণ বড় ড্রোন এখানে যেখানে সেখানে ল্যান্ড করানো যাবে না, আর এখানে মানুষজন আছে, পজিশন ভুল হলে পুরো গলা কেটে যাবে। প্রায় ঘন্টা তিনেকের এই সফর শেষ করে হাউসবোট আমাদের ফিরিয়ে আনলো সেই জায়গায় যেখান থেকে আমাদের এই সফর শুরু হয়েছিল। এবারে একটাই কাজ, হাউসবোট থেকে চেক আউট করে বাসে উঠে আবারও রওনা দেওয়া পরবর্তী গন্তব্য কেরালার থেকাড্ডির পথে। হাউসবোট থেকে চেক আউট করলাম, বোট এখানে পৌঁছানোর পর দাঁড়াবে না, ওরা বলছে আমাদের এখন বুকিং আছে, আমাদের পিক সিজন, মানে তাড়াহুড়ো। তো মোটামুটি সবাই নেমে গেছে, আমি আর সমজিৎদা আমাদের সব জিনিসপত্র সরানো ছিল, সব গুছিয়ে টুছিয়ে আর কি বোট থেকে চেক আউট করলাম, যাবো বাসের দিকে, এবং সেই সাথে রওনা দেবো আমরা আমাদের পরবর্তী গন্তব্যে। তো আমার মনে হয় যে সানসেট ছাড়া
বাকি যে সৌন্দর্য সেটা পাখির চোখে হোক বা আমার ক্যামেরায় হোক বা আমার ধারাভাষ্যে হোক আপনাদের সামনে তুলে ধরতে কিছুটা হলেও সক্ষম হয়েছি। এবং সেই সাথে আপনাদেরকে বিদায় এই পর্বে, কেরালা দ্বিতীয় পর্বে। দেখা হচ্ছে আপনাদের সাথে কেরালা সিরিজের পরবর্তী অর্থাৎ তৃতীয় পর্বে, যে পর্বে আমরা যাব এই আলেপ্পি থেকে থেকড়ি বা পেরিয়ারের পথে, যেখানে আমরা দেখব পেরিয়ার ন্যাশনাল পার্ক এবং সেখানেও আমাদের একটা দারুণ জঙ্গল সাফারি হবে। সে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকুন, ভালো থাকুন সবাই। সবাইকে শুভরাত্রি, বাই বাই।